না, এটা বড় ধরনের একটা পরিকল্পনা হয়তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে থাকতে পারে। যে জাতীয় পার্টি একটা স্বৈরাচারকে টিকিয়ে রাখবার জন্য ১৭ বছর লড়াই করেছে, তারা রাজনীতি করছে, তারা নিষিদ্ধের দাবি করতেই পারে। হঠাৎ করে কেন ১ বছর পরে এসে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠল? গণ অভ্যুত্থানের পরপর আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ সহ আমরা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সম্মিলিতভাবে নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ উঠেছে। সুপ্রিয় দর্শক, দৈনিক সকালবেলার নিয়মিত আয়োজন রাজনৈতিক আলাপচারিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলে থাকি। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়ে থাকেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনতা দলের সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ। আরিফ বিল্লাহ, আপনাকে ১ম এই স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি আপনার সঙ্গে ১ম এই জানতে চাইবো সেটি হলো যে সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলা হয়েছে এবং এই বিষয়টি রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। আ নূরের উপরে হামলা, জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ এবং সাম্প্রতি এবং ভবিষ্যৎ নির্বাচন। এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং দৈনিক সকালবেলাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদ জাপা অর্থাৎ জাতীয় পার্টি আলোচনার বর্তমানে সর্বোচ্চ উচ্চে আছে। এই পর্যায়ে যদি বলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধকরণ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আক্রমণ প্রশাসনিকভাবে, এটা একটা বড় ধরনের রাষ্ট্রের মধ্যে ঝামেলার তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি শুরু থেকে দেখি, বিগত ১৭ বছর আওয়ামী লীগ নামক একটা রাজনৈতিক দল ক্ষমতার চেয়ারে বসেছিল, তাদের বিরোধী দল ছিল জাতীয় পার্টি। যে জাতীয় পার্টি একটা স্বৈরাচারকে টিকিয়ে রাখবার জন্য ১৭ বছর লড়াই করেছে ফ্যাসিস্টের পক্ষে, আমাদের মতো আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানে যাদের বিরোধী ভূমিকা ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে তাদের কোনো ভূমিকা ছিল না, সেই রাজনৈতিক দলটাকে নিষিদ্ধকরণের দাবি কোনো না কোনো মহল থেকে উঠতেই পারে, এটা স্বাভাবিক। একটা রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ নিবন্ধিত একটা রাজনৈতিক দল, তারা দাবি করতেই পারে। তারা এই সমাজে এই পর্যায়ে এখন আলোচনার টেবিলে তারা রাজনীতি করছে, তারা নিষিদ্ধের দাবি করতেই পারে। সেই জায়গা থেকে তারা নিষিদ্ধের দাবি নিয়ে যখন দেখেছেন আপনারা নাইটিঙ্গেলের কাছাকাছি জাতীয় পার্টির অফিসের এই দিকে যখন আসে, অনাকাঙ্ক্ষিত দুই পক্ষের মধ্যে যে ঝামেলাটা তৈরি হয়, তো সেই জায়গায় দেখা যায় যে পাল্টাপাল্টি ধাওয়া, পাল্টা দেওয়া, ইটপাটকেল ছোড়া। তো সেই ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা যেটা থাকা উচিত ছিল আমরা মনে করি, সেই ভূমিকায় কিন্তু প্রশাসন ছিল না। আমরা দেখতে পেরেছি নুরুল হক নূরকে বেধড়ক পেটানো হলো, তার নাক ফাটিয়ে দেওয়া হলো, চোখ মানে এক প্রকার মেজর একটা সমস্যার দিকে ঠেলে দেওয়া হলো, মাথায় আঘাত দেওয়া হলো, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত দেওয়া হলো। শেষ পর্যন্ত নুরুল হক নূর আইসিইউতে ভর্তি হতে হলো বাধ্যতামূলক। পরক্ষণই জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের পুলিশি প্রটোকলে তার বাসভবনে পৌঁছল। এই যে একটা দ্বিচারিকতা আচরণ প্রশাসনের কাছ থেকে আমরা পাওয়া, সেনাবাহিনীর কিছু কতিপয় সদস্য, পুলিশ বাহিনীর কিছু কতিপয় সদস্য সম্মিলিতভাবে একটা দলের প্রধানকে, গণ অভ্যুত্থানের আমাদের সঙ্গী জুলাই যোদ্ধা, তাকে এইভাবে আক্রমণ করা, সেটা একটা রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি স্বরূপ আমরা মনে করতে চাই। কারণ বিপ্লবীদের যদি আমরা রক্ষা না করতে পারি, সামনের দিনগুলোতে বিপ্লবী আর জন্মাবে না, কেউ আর বিপ্লব করতে চাইবে না, কেউ আর ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়াবে না, কেউ আর কখনো চিন্তা করবে না এই স্বৈরাচারের বিপক্ষে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে জেল জুলুমের শিকার হয়ে, নির্যাতন নিপীড়নের শিকার হয়ে নতুন দেশ, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন কেউ দেখবে না। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আসলে অভ্যুত্থানটা হয়েছে প্রায় ১ বছর হয়ে গেল। এতদিন তো জাতীয় পার্টির নিষিদ্ধকরণ নিয়ে এত জোরালো দাবি ওঠেনি। হঠাৎ করে কেন মানে ১ বছর পরে এসে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠল? এর পেছনে কি কোনো নেপথ্যে কোনো গল্প আছে কিনা? আপনার কি মনে হয়? জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে যদি বলতে হয় যে ১ বছর পর কেন এই দাবি উঠল, আসলে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ১ বছর পরে ওঠে নাই তো। গণ অভ্যুত্থানের পরপর আপনারা দেখেছেন যে গণ অধিকার পরিষদ সহ আমরা সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সম্মিলিতভাবে নিষিদ্ধের ব্যাপারে আওয়াজ উঠেছে।
এক প্রকার আমরা সবাই সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করার সময় জাতীয় পার্টি আক্রমণ করে, আক্রমণের ফলশ্রুতিতে জাতীয় পার্টির অফিসে কিন্তু আমরা সেই সময় যারা আমরা একসাথে মানে মিছিলটা করতেছিলাম উৎসুক জনতা, শেষ পর্যন্ত সেটা পাবলিক টয়লেট হিসেবে সেখানে কিন্তু স্প্রে দিয়ে লিখে দিয়েছিল, যেটা জাতীয় পার্টির কেন্দ্রীয় পার্টি অফিস হিসেবে চাই না, পাবলিক টয়লেট হিসেবে চাই। এরপরেও কিন্তু সরকার কর্ণপাত করে নাই। সরকার ওইভাবে এটা আমলে না নেওয়ার কারণে দীর্ঘ সময় পর আবার পাল্টা সেটা দাবি উঠেছে। এই কারণেই সরকার যখন ঘোষণা দিয়েছে সামনের ফেব্রুয়ারিতে, 26 ফেব্রুয়ারিতে ফার্স্ট উইক হতে পারে, সেখানে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশের, এই যে দীর্ঘ সময়ের মানুষের চাপা ক্ষোভ, ভোট না দিতে পারা, বিভিন্ন কিছুর প্রতিফলন ঘটতে যাচ্ছে, সেই সময় আমরা একটা সন্দেহ পোষণ করছি। শুধু সন্দেহই বলবো না, এটা বড় ধরনের একটা পরিকল্পনা হয়তো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে থাকতে পারে, সেটা আমরা খুব ঢালাওভাবেই বলতে চাই। দেখেন, জাতীয় পার্টি আর আওয়ামী লীগের মধ্যে কিন্তু দায়বদ্ধতা রয়েছে। বিগত 17 বছর ক্ষমতার স্বাদ পাইয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে, তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সেফ করার জন্য জাতীয় পার্টি অলরেডি উঠে পড়ে লেগেছে। জাতীয় পার্টির নমিনেশনে তাদের প্রতীকে আওয়ামী লীগ নির্বাচন করবে, স্বাভাবিক, তাদের মধ্যে একটা দায়বদ্ধতা রয়েছে 17 বছরের, আমরা সেটা আশঙ্কা করছি, এটাই হবে বাস্তবতা। তো সেই জায়গা থেকে জাতীয় পার্টিকে যদি নির্বাচন থেকে সরিয়ে রাখা যায়, তাহলে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে না বলে আমরা মনে করতে চাই। জনাব আরিফ বিল্লাহ, এই সরকার তো ফ্যাসিস্ট বিরোধী অনেক পদক্ষেপ নিয়েছে এবং এরা আপনার যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছে তাদের সাথে একাত্ম, এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। কিন্তু এই ফ্যাসিস্টের বিরোধী সরকার এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার পক্ষের যে সরকার, সেই সরকারটি একটি মুক্ত মানে সভায় এভাবে হামলা কেন করল? এটার কি কারণ থাকতে পারে? মানে প্রশাসনের সহায়তায় কিন্তু হামলাটা হয়েছে এবং এ এ এক প্রকারের আপনার প্রশাসনের লোকজনই কিন্তু এর সঙ্গে জড়িত। এটা কেন? আমরা আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি সরকার প্রতিষ্ঠিত করেছি, সেই সরকারটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে চলছে, এবং সেই সরকারটি আমরা মনে করতে চাই যে আমরা এই সরকারটিকে বসিয়েছি। কিন্তু হ্যাঁ, দুঃখজনক হলেও সত্য যে এই সরকারটি আমাদের পক্ষেই কাজ করছে কিনা এটা নিয়ে আমরা এখন সন্দেহাতীত। দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক জায়গায় এখনও পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ যে তাদের পূর্বের রূপে ছিল, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তরে হয়তো রদবদল হয়েছে, এই সিট থেকে সেই সিট, এই জেলা থেকে সেই জেলা, এই অধিদপ্তর থেকে সেই অধিদপ্তর, এই সচিবালয় থেকে সেই সচিবালয়, কিন্তু গুণগত কোনো ফ্যাসিস্ট বিরোধী কার্যক্রমে এই সরকারে আমরা পাইনি। আপনি খুব লক্ষ্য করে দেখবেন, সেনা ক্যান্টনমেন্টে থাকা প্রায় 700 মানুষ যারা আওয়ামী লীগের পক্ষের লোক ছিল, আওয়ামী লীগ ছিল 24-এর গণঅভ্যুত্থানে, এরা খুন, হত্যা এবং নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল। এমন ব্যক্তিরাও সেনা ক্যান্টনমেন্ট থেকে কিভাবে কারা বেরিয়ে গেছে সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত স্পষ্ট না, আমরা জানি না। তা আমরা এভাবে বলতে পারি না যে অন্তর্বর্তীকালীন সরকারটি কোনোভাবেই যে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট তারা ধারণ করে, আমরা এভাবেও বলতে চাই না, যেহেতু সরকারটি আমরা প্রতিষ্ঠিত করেছি, যে এই সরকারটি আওয়ামী লীগের ভার্সন, সেটাও আমরা বলতে চাই না, কারণ আমরা এই সরকারটিকে প্রতিষ্ঠিত করেছি। তবে হ্যাঁ, আমরা দীর্ঘ সময়ের লড়াইয়ের পর দেশটা ভালোর জন্য চিন্তা করেছি, মনে করেছি আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের দোসর থেকে যদি বাংলাদেশটা মুক্তি পায়, তাহলে হয়তো ভালো কিছু এদেশের মানুষ পাবে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে, সাধারণ মানুষের জায়গা থেকে, রাজনৈতিক কর্মী, সোশ্যাল অ্যাক্টিভিটিস যারাই যেভাবে ছিল, প্রত্যেকেই কিন্তু একত্রিত হয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তো সেই ফলশ্রুতিতেই আমরা নতুন বাংলাদেশ পাবো বলে মনে করতে চাই। যেহেতু নির্বাচনটা খুব কাছাকাছি, নির্বাচনটা হবে, আশা রাখি সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকারটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, মানুষের মৌলিক সকল অধিকার ফিরিয়ে দেবে, ভোটের অধিকার, ভাতের অধিকার, চিকিৎসার অধিকার, বিগত 17 বছর যেগুলো লুণ্ঠিত হয়েছে সেগুলো পুনরুদ্ধার হবে। আচ্ছা,
আপনি নির্বাচনের কথা বলছেন যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু জুলাই অভ্যুত্থানের যে চাওয়া ছিল যে দেশের একটা বড় ধরনের সংস্কার এবং যারা ফ্যাসিস্ট ছিল, যারা অন্যায় অপরাধ গু আ গুম খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার। ১ বছর এবং জুলাই সনদ। গত ১ বছরে তো বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সংস্কারও তেমন অগ্রগতি নেই। তাহলে নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে? এবং সেই নির্বাচনটি হলে আসলে কতটা জুলাই স্পিরিটকে ধারণ করতে পারবে সেই নির্বাচন? আপনি কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ১ বছর আপ সময় দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার গাড়ির হর্ন বন্ধ, পলিথিন নিষিদ্ধ, পোশাক পরিবর্তন, এই গুটি কয়েক ৩টি সংস্কার ব্যতীত কোনো ধরনের সংস্কার করতে পারেনি। পুলিশের প্রশাসনের পোশাক পরিবর্তন করে চরিত্র পাল্টানো সম্ভব নয়। গাড়ির হর্ন বন্ধ করে দিয়ে দেশ সংস্কার করা সম্ভব নয়। পলিথিন বন্ধ করে দিয়ে দেশের বায়ু দূষণ বন্ধ করা সম্ভব নয়। সেটিকে গুণগত পরিবর্তন করতে হলে সকল সেক্টরে পরিবর্তন প্রয়োজন। সেই ক্ষেত্রে এই সরকারটি আমরা যদি বলতেই হয় ব্যর্থতার পরিচয় দিয়েছে। তো সেই ক্ষেত্রে দীর্ঘ একটা বছর সময় পাওয়ার পরে তারা এটাকে গনিমত হিসেবে না নিয়ে তারা হেলাই খেলাই শেষ করেছে। এভাবে যদি ১০ বছরও সময় দেওয়া হয়, আমার দীর্ঘ বিশ্বাস এই সরকারটি, অন্তর্বর্তীকালীন সরকারটি ফিটনেসবিহীন একটি অবস্থায় থুবড়ে পড়বে মুখ। কাজেই তাদেরকে দিয়ে আমরা যদি সংস্কারের চিন্তা ভাবনা করি, দেশ পরিবর্তনের চিন্তা করি, সেটা আমাদের জন্য বোকামি হবে বলে আমরা মনে করতে চাই। তাই জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটি প্রতিষ্ঠিত হবে আগামীর দিনে নির্বাচনের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, জনগণের অধিকার প্রতিফলনের মাধ্যমে, সেই সরকারটি আশাবাদী, যেহেতু জনগণের কাছে কমিটমেন্ট দেওয়া থাকবে। জনগণ চাইলে তারপরের নির্বাচনে কিংবা ভিন্ন সময়ে তারা তাকে ভোট নাও দিতে পারে। এই আতঙ্কে সেই সরকারটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং জুলাই স্পিরিট শুধু আমি বলবো না, ৪৭-এর দেশভাগ, ৫২-র ভাষা আন্দোলন, ৭১-এর স্বাধীনতা, ২৪-এর গণ অভ্যুত্থান কোনোটাই ফেলে দেবে না। এবং বাংলাদেশের ইতিহাসের সাথে এছাড়াও যে সকল বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, প্রত্যেকটা স্পিড ধারণ করেই সামনের বাংলাদেশ নেতৃত্ব পাবে সেই সরকারটির মাধ্যমে, এবং সেই সরকারটি দেশের গুণগত পরিবর্তন করবে বলে আমরা আশাবাদী। আপনি তাহলে একটি নির্বাচিত সরকার এবং একটি নির্বাচনকেই এই রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে বা সংস্কারের যে আ যা কাঙ্ক্ষিত যে সংস্কার, এটা একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই চাচ্ছেন। এটি আপনার বক্তব্য। আ নাকি অন্য কিছু আপনার বক্তব্য আছে এখানে? আসলে আমরা সেই কথাটিই বলতে চাই, কারণ যখন অনির্বাচিত একটি সরকার, বাই চান্স ক্ষমতার চেয়ার পাওয়া একটি সরকার, তাদের আগে পিছে কোনো কিছু নেই, জনগণের কাছে তাদের কোনো কমিটমেন্ট নেই, কোনো একটা ইস্যুর ভিত্তি করে তারা ক্ষমতার চেয়ারে বসে গেছেন। ওনাদেরকে যদি আপনি একটা মেম্বার ইলেকশন করান, আমার তো ধারণা ওনার মেম্বার ইলেকশনেও হারবেন। এমন একটি সরকার ক্ষমতা চেয়ারে বসে থেকে দেশ চালাচ্ছে, তারা খুব একটা ভালো দেশ চালাবে, তাও আবার এনজিও থেকে আসা রাজনৈতিক নেতাই আসলে রাষ্ট্র পরিচালনার বিষয়ে অভিজ্ঞতা এবং চিন্তাশীল হয়ে থাকে। কেউ কর্পোরেট একটা সেক্টর থেকে এসে, একজন প্রফেসর এসে ধরেন একটা কিছু, কেউ এসে হুট করে রাজনীতিতে তার কোনো অবদান নেই এমন ব্যক্তি দেশ চালাবে আর সেই দেশটা ভালো চলবে, সেটা আশা করাটাও এক ধরনের বোকামি আমার কাছে মনে হয়। আপনি দেখবেন উপদেষ্টা প্যানেল যেভাবে সাজানো হয়েছে, 99% এনজিও কর্মী দিয়ে আসলে দেশ পরিচালনা সম্ভব নয়। সেটা এনজিও চালানো সম্ভব, এনজিওর জায়গা একটা, দেশ পরিচালনা ভিন্ন একটা জিনিস। কাজেই আমরা নির্বাচনটাকেই মুখ্য বিষয় হিসেবে মনে করতে চাই। নির্বাচনের মধ্য দিয়েই আপনার ৩০০ আসনে ৩০০ এমপি হবে এবং সেই এমপি তাদের এরিয়া অনুযায়ী, তাদের আসন অনুযায়ী সেই জনগণের খেয়াল, জনগণের কি চাহিদা, জনগণের কি মৌলিক অধিকার, সেই অধিকার নিয়ে সংসদে, পার্লামেন্টে তারা কথা বলবে এবং সেই জায়গা থেকে জনগণের জন্য যথাযথ বরাদ্দ সে এলাকায় যাবে, উন্নয়নমূলক কাজ হবে। জনগণ আসলে তাদের প্রতি রেসপেক্ট করে। আসলে কোনো এনজিও মার্কা সরকারের কাছে জনগণ
রেসপেক্ট করে না, জানে তারা কোনোভাবেই তাদের আশা পূরণ করতে পারবে না। ধন্যবাদ। জনাব আরিফ বিল্লাহ, আমরা অনেক কথা বললাম। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি ছোট করে আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই সরকারের অনেক ব্যর্থতার কথা বললেন যে ১ বছরে তারা কি ব্যর্থতা দেখিয়েছে বা এই প্রশাসনিক দক্ষতা তাদের নেই, রাজনীতির কোনো জ্ঞান তাদের নেই। তাহলে এই সরকারের কাছে আপনি একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ এবং যেটাকে বলে আপনার ভয়মুক্ত নির্বাচন প্রত্যাশা করেন কিভাবে? ঠিক এই প্রশ্নটি দিয়েই আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনার শেষ প্রশ্নের জন্য। আমি এই সরকারটিকে যদি বলেন যে কেন তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে আর সেটি আশা করেন, তো সেই ক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে বলতে চাই যে এই সরকারটিকে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি। আমরা তাদেরকে ম্যান্ডেজ দিয়ে বসিয়েছি। এখন পর্যন্ত ইউনূস সাহেবের কোনো ধরনের পদত্যাগ আমরা চাইনি, কিংবা তাকে সরানোর কোনো ধরনের মন্তব্য আমরা করি নাই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা যেহেতু এখন পর্যন্ত ইউনূস সাহেবকে সেফ দিয়ে আসছি, তো সেই জায়গা থেকে প্রশাসন যদি নাও চায় যে এই নির্বাচনটি সুষ্ঠু না হোক, আমরা যারা রাজনীতি করি, আমরা চাইলে হাসিনার মতো ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে সরিয়ে যেতে পালিয়ে যেতে বাধ্য করতে পারি। আমরা চাইলে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য সরকারকে সহযোগিতাও করতে পারি। তো আমরা আমাদের জায়গা থেকে সরকারটিকে সহযোগিতা করব, সুষ্ঠু নির্বাচন হবে আমরা বিশ্বাস করি। তবে হ্যাঁ, আমাদের জায়গায় একটা আতঙ্কের জায়গা আছে। সেই জায়গাটা হলো এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে আওয়ামী দুর্বৃত্তরা ক্ষমতার চেয়ারে আঁকড়ে ধরে বসে আছে। আপনি হয়তো জানবেন যে আওয়ামী লীগ প্রায় ১০,৪৬,৯২৬ জন প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন। আওয়ামী লীগের লাইসেন্সপ্রাপ্ত, ছাত্রলীগ যুবলীগ করে আসা ছেলেদেরকে এইভাবে লাইসেন্সপ্রাপ্ত আওয়ামী লীগদেরকে সুযোগ দিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বের করতে পারেনি, সেই জায়গা মুক্ত করতে পারেনি। সেই ক্ষেত্রে আসলে সেটা খুব আমাদের জন্য টাফ হবে। তবে আশা রাখি যে ইনশাল্লাহ এই নির্বাচনটি খুব সুন্দর, সুষ্ঠু, ফেয়ার একটি নির্বাচন হবে। ধন্যবাদ। জনাব আরিফ বিল্লাহ, আপনার এই রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।